মাস্টার প্ল্যান করে একটা লোক একদিন তার ওয়াইফকে হত্যা করে, কিন্তু পরে গিয়ে তার মনে হয় তার ওয়াইফ এখনও মারা যায়নি, বরঞ্চ সে মারা যাওয়ার অ্যাক্টিং করে তার সাথে মাইন্ড গেম খেলছে। এসবের চক্করে লোকটার নিজের পাতানো জালে নিজেই এমনভাবে ফেসে যায় যেখান থেকে বের হওয়া মুশকিল। আজকের মুভিটার পরতে পরতে এমন এমন টুইস্ট আর রহস্যে ঘেরা, এক কথায় মাথা নষ্ট করে দিবে। মুভির নাম উরুমেলিয়া কুডু, 2016 সালে একটি তামিল মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন বেশি দেরি না করে সোজা গল্পের দিকে যাই। রাত 10:40, একটু একটু বৃষ্টি হচ্ছে, আর এর মধ্যে আমরা দেখি একটা সিকিউরিটি গার্ড কোথা থেকে যেন পালিয়ে আসছে। লোকটাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে অনেক ভয়ে আছে। এভাবে সিকিউরিটি গার্ডটা দৌড়াতে দৌড়াতে নিজের অজান্তেই একটা হাইওয়েতে চলে আসে। তখনই অপোজিট সাইড থেকে আসা একটা গাড়ি তাকে উড়িয়ে দেয়। সাথে সাথে সিন কাট হয়ে চলে যায় এই লোকটার উপর। নাম হচ্ছে শাক্তি, একজন পুলিশ অফিসার, IPS। শাক্তিকে দেব নামের তার একজন সহকারী অফিসার কল করে বলছে, স্যার একটা অ্যাক্সিডেন্ট কেস আছে, আমাদের এলাকাতেই হয়েছে। যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার অবস্থা অনেক খারাপ, হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। আমার বিষয়টা কেমন জানি গড়বড় মনে হচ্ছে, আপনি কি আসবেন? শাক্তি বলে, ওকে, আমি এক্ষুনি আসছি। এ বলে পরের সিনে শাক্তি হসপিটালে গিয়ে উপস্থিত। দেব নামের তার সহকারী অফিসারটা তাকে সবকিছু খুলে বলে যার অ্যাক্সিডেন্ট হয়েছে তারই দোষ ছিল। সেই হঠাৎ হাইওয়েতে গাড়ির সামনে চলে এসেছিল, আর যার গাড়ির সাথে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই লোকটাই তাকে হসপিটালে নিয়ে এসেছে। যার অ্যাক্সিডেন্ট হয়েছে লোকটার নাম হচ্ছে গানপাত, আমাদের ফরেন্সিক ল্যাবের সিকিউরিটি গার্ড। মাথায় অনেক আঘাত পেয়েছে, কখন হোঁশে আসে এইটা বলা মুশকিল। পরের সিনে শক্তিরা যায় হচ্ছে ঘটনাস্থলে। তাদের ফরেন্সিক ল্যাবের পাশে ঘটনাটা ঘটেছে। শক্তিকে তার সহকারী অফিসাররা জানায়, স্যার গানপাত এখানে আজ 10-15 বছর ধরে কাজ করছে, এর আগে এখানে কখনো এরকমটা হয়নি। অ্যাক্সিডেন্টের 10-15 মিনিট আগে গানপাত কন্ট্রোল রুমে কল করেছিল। সে অনেক ভয়ের মধ্যে ছিল, ভালো করে কথাই বলতে পারছিল না, শুধু বলছিল ডেড বডি এরকম। কল কাট হয়ে যাওয়ার পর আমরা যখন সেদিক থেকে কল করি তখন আর তার মোবাইলে কল লাগে না। মনে হয় সে এইখানে এমন কিছু দেখেছিল, যার জন্য সে ভয়ে এখান থেকে পালাতে গেছিল, আর পালাতে পালাতে হাইওয়েতে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাছাড়াও বিষয়টা আমাদের কাছে গড়বড় লাগার কারণটা হচ্ছে আমাদের মর্গ থেকে একটা বডি মিসিং। এখানে আমরা মর্চরি রুমটাতে দেখি এতগুলো বক্সের মধ্যে একটা বক্স খোলা, আর এই বক্সে যার বডিটা রাখা হয়েছিল তার বডিটাও মিসিং। এই বক্সের মধ্যে মায়া নামের একটা মহিলার ডেড বডি ছিল। তার মৃত্যু হয়েছে বেশি দেরি হচ্ছে না। মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাটাক, কিন্তু তার পোস্টমর্টম পেন্ডিং ছিল, মানে এখনো মায়ের বডিটার পোস্টমর্টম করা হয়নি। শক্তি জিজ্ঞাসা করে এই মহিলার ডেথ সার্টিফিকেট কে সার্টিফাই করেছে। এরা বলে আমাদের ডক্টর বিন্দ্রা, তাকে অলরেডি ইনফর্ম করা হয়েছে, সে অন দ্য ওয়ে। মায়া নামের যে মহিলার বডিটা মিসিং হয়েছিল, দেবরা শক্তিকে মায়া নামের সে মহিলাটির ব্যাপারে বলছে। এই মায়া নামের মহিলাটা 5,000 কোটি টাকার ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক, ইন্ডিয়ার ওয়ান অব দ্য রিচেস্ট বিজনেসম্যান লেডি। বাইরের দেশেও তার কোম্পানির অনেকগুলো ব্রাঞ্চ আছে। কিছু মাস আগে সে 6 নম্বর বিয়ে করেছে। তার আগের 5 স্বামী সবাই ছিল মাল্টিমিলিনিয়র, কিন্তু কারোর সাথে তার সম্পর্ক বেশি দিন টিকেনি। তার 6 নম্বর স্বামীর নাম হচ্ছে অক্ষয়। এই অক্ষয়ের সাথে আমরা একটু পরে পরিচয় হব। এদিকে শক্তি জিজ্ঞাসা করে সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া গেছে নাকি। সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া যায়নি, কারণ ঘটনার কিছুক্ষণ আগে সবগুলো ক্যামেরা এক এক করে বন্ধ হয়ে যায়। শুধুমাত্র কন্ট্রোল রুমের একটা ক্যামেরা অন ছিল, যেটার ফুটেজ দেখে তারা ধারণা করে নেয় সিকিউরিটি গানপাত কোনো একটা শব্দ শুনে মর্চরির ভিতরে গিয়েছিল। এরপর সে সেখানে কিছু একটা দেখে ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। এইসব দেখার পর শক্তি বলে, ল্যাবের সিকিউরিটি টাইট করে দাও, নিশ্চয় কেউ ডেড বডি চুরি করে নিয়ে যাচ্ছে। এরা বলে, স্যার এটা পসিবলই না, মর্গে প্রবেশ করার রাস্তা একটাই। আরও একটা বিষয়, আমরা এখন সিকিউরিটি রুমে প্রবেশ করতে পারবো না। সিকিউরিটি রুমের পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে, পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য হ্যাকার্স ডাকা হয়েছে। দেখি তারা কি করতে পারে। শক্তি দেবকে পাঠাই, বলে তুমি হ্যাকারদের সাথে কথা বলো। এরপর সে এই অফিসারটির কাছ থেকে মায়া এবং তার স্বামী অক্ষয়ের সবগুলো ডিটেলস জানতে চাই। এ বলতে শুরু করে, স্যার মায়া ফার্মাটেক ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক, এছাড়াও অনেকগুলো কোম্পানিতে তার শেয়ারও আছে। তার স্বামী অক্ষয়, তাদের কোনো ওয়ারিশ নেই। হ্যাঁ, অক্ষয়ের 2টা বোন আছে, একজনের নাম হচ্ছে প্রেমা, আরেকজনের নাম হচ্ছে শীতল। রিপোর্ট অনুযায়ী মায়া আজকে সকালের ফ্লাইটেই লস অ্যাঞ্জেলেস থেকে ফিরেছে। লস অ্যাঞ্জেলেসেও তার ফার্মাসিউটিক্যাল কোম্পানির ব্রাঞ্চ আছে। মায়া যে জিনিসটার দিকে একবার তাকাতো ওটা তার করে ছাড়তো। তার 6 নম্বর স্বামী অক্ষয় তার থেকে 15 বছরের ছোট। কোম্পানির মেডিসিন মেকিং এর দায়িত্ব তার উপরেই। অক্ষয় হচ্ছে তাদের কোম্পানির MD। অক্ষয় ছিল একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। এখানে আসার আগে কোন একটা ইউনিভার্সিটির কেমিস্ট্রি প্রফেসর ছিল। কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, মায়া তার থেকে বয়সে ছোট এবং এরকম একজন মিডল ক্লাস ছেলেকে কেন বিয়ে করলো। এখান থেকে সিনেমাদের নিয়ে যায় একটু ফ্ল্যাশব্যাকের ওই দিনে, যেদিন অক্ষয় এবং মায়ের বিয়ে হচ্ছিল। বিয়ের সবকিছু রেডি। অক্ষয় মায়াকে মঙ্গলসূত্র পরাতে যাবে কি, তখনই মায়া বলে ওঠে, আমি তোমাকে বিয়ে করব না। অক্ষয় সহ উপস্থিত সবাই অবাক। অক্ষয় মায়াকে বলে, কি বলছো তুমি এসব? মায়া হেসে বলে ওঠে, কি ভয় পেয়েছ? আর আমি তো মজা করছি। এখানে আমরা মায়ার ব্যাপারে একটা বিষয় জানতে পারি,
যেটা হচ্ছে কখনো কখনো সে এরকম সিরিয়াস ব্যাপার নিয়ে মানুষের সাথে মজা করে, আর মজাটাও করে করে সে এমনভাবে করে কিছুক্ষণের জন্য মানুষ একদমই বোকা বনে যায়। যে দেখতে দেখতে এভাবে তাদের বিয়েটা হয়। প্রেজেন্টে এদের বিয়ের ভিডিওগুলো দেখছিল হচ্ছে অক্ষয়ের বোনেরা এবং তাদের বন্ধুবান্ধবরা আর কি। তারা বলা বলি করছিল, বুঝতে পারছি না হঠাৎ মারা কিভাবে গেল। অক্ষয়ের বোন শীতল বলে ওঠে, অবশ্য ভালোই হয়েছে, কমসে কম এই অজাবিনটা থেকে পিছু তো ছুটেছে। এদিকে আমরা অক্ষয়কে দেখি যে কিনা ঘুমাচ্ছিল। মায়ের মৃত্যুতে বেচারা একটু মন খারাপ। অক্ষয়কে তার বোন শীতল এসে বলছে, অক্ষয় সব মেহমানরা চলে গেছে, আমি কি আজকে এখানে থাকবো নাকি চলে যাব? তুমি একা নিজেকে সামলাতে পারবে তো? অক্ষয় বলে, না, তোমরা তোমাদের বাসায় চলে যাও, পোস্টমর্টমের পর যখন মায়ের বডি নিয়ে আসা হবে তখন আসিও। কথা মতো শীতলরাও চলে যায়। একটু পর আমরা দেখি অক্ষয় তার বাইক নিয়ে কোথাও যাচ্ছে, আর সে আসা হচ্ছে ভূমি নামের এই মেয়েটার বাসায়। আমরা এখানে জানতে পারি এই ভূমি হচ্ছে অক্ষয়ের গার্লফ্রেন্ড। অক্ষয় ছিল প্লে বয় টাইপের লোক, ওয়াইফ থাকা সত্ত্বেও এই ভূমির সাথে তার চক্কর চলছিল। অক্ষয় খুশি হয়ে ভূমিকে বলছে, আমি সব কিছু ক্লিয়ার করে দিয়েছি, আমাদের রাস্তা এখন একদমই পরিষ্কার, চলো এবার আমরা খুশি খুশি বিয়ে করে নিই। ভূমি বলে, এত তারা কিসের, চলো আগে খুশির মুহূর্তটাকে সেলিব্রেট করা যাক। এই বলে ভূমি চলে যায় খুশির মুহূর্তটা সেলিব্রেট করার জন্য লাল পানি নিয়ে আসতে। এদিকে অক্ষয়ের মোবাইলে আননোন নাম্বার থেকে একটা কল আসছিল। অক্ষয় মনে করছিল হয়তো মায়ের মৃত্যুতে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ কল করছে, যার জন্য সে বারবার কল কেটে দিচ্ছে। ভূমি বলে, আরে কোনো এমার্জেন্সিও তো হতে পারে, কলটাকে রিসিভ করো তুমি। অক্ষয় কলটা রিসিভ করে, আর এখানে আমরা জানতে পারি কলটা করেছিল হচ্ছে পুলিশ অফিসার শক্তি। শক্তি অক্ষয়কে তার পরিচয় দিয়ে বলে, আপনাকে একটু এখনই ফরেন্সিক ল্যাবে আসতে হবে। অক্ষয় বলে, কেন, সকালে তো স্টেটমেন্ট দিয়ে দিয়েছি। শক্তি বলে, বিষয়টা স্টেটমেন্টের না, অন্য আরেকটা বিষয়, ফরেন্সিক ল্যাব থেকে আপনার ওয়াইফের বডি মিসিং হয়ে গেছে, প্লিজ একটু ফরেন্সিক ল্যাবে আসুন। এটা শুনে অক্ষয়ের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। বলে, কি বলছেন এসব, বডি মিসিং মানে? শক্তি বলে, যা বলেছি তাই শুনেছেন, দয়া করে চলে আসুন। অক্ষয় এখন যেতে চাইছিল না। শক্তি বলে, আপনি যদি এখন না আসেন তাহলে আমাদেরকে গিয়ে আপনাকে নিয়ে আসতে হবে। তো অক্ষয়ের আর কিছুই করার নেই। কল রাখার পর ভূমিকা জিজ্ঞাসা করে, কি হয়েছে বেবি, কোনো সমস্যা? অক্ষয় বলে, ফরেন্সিক ল্যাব থেকে মায়ের বডি নাকি মিসিং। ভূমিকা বলে, কি বলছো এসব, মায়া মরেছিল তুমি শিওর তো? অক্ষয় বলে, মাস্টার প্ল্যান বানিয়ে তাকে মেরেছি, বাঁচার কোনো চান্স নেই, এখন আমাকে সেইখানে গিয়ে দেখতে হবে, না হলে পরে সমস্যা হবে। এই বলে অক্ষয় লালপানি টালপানি টেনে বেরিয়ে পড়ে ফরেন্সিক ল্যাবের উদ্দেশ্যে। একটু পর সে সেখানে গিয়ে উপস্থিত হয়ে যায়। শক্তি বলে, সরি এত রাতে তোমাকে ডিস্টার্ব করেছি। অক্ষয় জানতে চাই, এটা কিভাবে সম্ভব স্যার, জলাজাতে একটা ডেড বডি মিসিং হয়ে গেল, এখানে কি কোনো সিকিউরিটি নেই নাকি? শক্তি বলে, আছে তো, কিন্তু তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আচ্ছা বলুন দেখি, আপনার ওয়াইফের কোনো শত্রু বা এরকম কিছু ছিল নাকি? অক্ষয় বলে, না না, এরকম কিছু ছিল না, তার কোনো শত্রু নেই। শক্তি বলে, আর আপনার? এটা শুনে অক্ষয় একটু অবাক হয়। শক্তি বলে, এমনি বলছি, হয়তো আপনার কোনো শত্রু আপনার ওয়াইফের বডি নিয়ে গিয়ে আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে। অক্ষয় বলে, এইরকম কিছুই নেই। শক্তি বলে, আপনার বোনদের সাথে তার কোনো ঝামেলা ছিল না তো? অক্ষয় বলে, আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন, তাদেরকে ডেকে জিজ্ঞাসা করে নিন না। শক্তিরা বলে, অলরেডি জিজ্ঞাসা করে নিয়েছি, তারাও একই কথাই বলছে, আর তাছাড়াও একটু আগে আপনার বাসার ল্যান্ডলাইনে কল করেছিলাম, কেউই কল রিসিভ করেনি, তার মানে এখানে আসার আগে আপনি কি বাসায় ছিলেন না? অক্ষয় যদি এখন বলে সে ভূমিকার বাসায় ছিল তাহলে সে ফেঁসে যাবে, তাই সে বানিয়ে একটা বলে দেয়, বলে মাথায় ব্যথা করছিল তাই একটু সামনে মেডিকেল শপ থেকে পেন কিলার্স নিতে গেছিলাম। এটা শুনে শক্তি হেসে বলে, বাহ, এত বড় একজন ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক যারা কিনা মেডিসিন তৈরি করে, তাদের বাসায় সামান্য একটা পেন কিলার্স নেই, বিষয়টা কেমন জানি হজম হওয়ার মতো না। শক্তিরা এসবই বলছিল, তখনই তার একজন সহকারী অফিসার এসে বলে, স্যার ডক্টর বিন্দ্রা চলে এসেছে। শক্তির অক্ষয়কে ওইখানে বসে ডক্টর বিন্দ্রার সাথে কথা বলতে চলে যায়। এদিকে ডক্টর বিন্দ্রা শক্তিদের মায়ের মৃত্যুর ব্যাপারটা খুলে বলছে। ওইদিকে অক্ষয় বসে বসে সিগারেট টানছিল আর মোবাইল বের করে তার গার্লফ্রেন্ড ভূমিকে কল করছে। ভূমি জিজ্ঞাসা করে, মায়ের বডি পাওয়া গেছে নাকি? অক্ষয় বলে, না, পাওয়া যায়নি, আমি যা বলছি মনোযোগ দিয়ে শুনো, এরকম হসপিটালে গিয়ে একটু চেক করো, এখানে সিকিউরিটি গার্ডের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আইসিইউতে নাকি অ্যাডমিট আছে, এদের কথা আমার বিশ্বাস হচ্ছে না, তুমি গিয়ে একটু চেক করে আমাকে জানাও। ভূমিও বলে, ঠিক আছে আমি দেখছি। কলটা কাট করার পর অক্ষয় কল লিস্ট থেকে ভূমির নাম্বারটা ডিলিট করে দেয়। শক্তি এসে বলে, এই যে মিস্টার, এখানে স্মোকিং করা নিষেধ, চলুন, ফরেন্সিক ডক্টর বৃন্দা ওয়েট করছে। তো বৃন্দা অক্ষয়কে বলছে, আপনার ওয়াইফ আজকে তো লস অ্যাঞ্জেলেস থেকে ফিরেছে তাই না? আমি যতটুকু বুঝতে পারছি সে ফ্লাইট জার্নি ভয় পেত, এটা কি সত্য? অক্ষয় বলে, জি, সে ফ্লাইট জার্নি ভয় পেত, এমনকি এই প্রবলেমটার সমাধান করার জন্য সে মেডিটেশনও করত। বৃন্দা বলে, কখনো কখনো এরকম ফ্লাইটের লং জার্নি করার ফলেও হার্ট অ্যাটাক হয়ে থাকে, এটা একটা সাধারণ বিষয়, কিন্তু পোস্টমর্টম না করা পর্যন্ত আমরা এটা শিওর দিয়ে বলতে পারছি না যে সে হার্ট অ্যাটাকই করেছে। আচ্ছা, তার কি কোনো স্ক্রিজোফ্রেনিয়া বা ফিটস এরকম কোনো প্রবলেম ছিল নাকি? একটার পর একটা প্রশ্ন জিজ্ঞাসা করাতে অক্ষয় বিরক্ত হয়ে বলে, ডক্টরের সবগুলো রিপোর্ট এখানে তো লেখা আছে, আপনি সেগুলো চেক করে নিন না।
ডক্টর তার 24 ঘন্টা তার সাথে থাকতো না। স্বামী হিসেবে আপনি তো তার সাথে থাকতেন, তাই ডক্টরের চেয়ে আপনি ভালো বলতে পারবেন। দেখুন, আমার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সাহায্য করুন, কারণ আমার সন্দেহ হচ্ছে তার ক্যাটালেপসি হয়েছে। অক্ষয় বলে, ক্যাটালেপসি এটা কি? বৃন্দা বলে, ক্যাটালেপসি মানে হচ্ছে যেমন কোনো মেশিন হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়, আমাদের হার্টও ঠিক ওই রকমই হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়, এরপর আবারও কাজ করা শুরু করে। আপনি নিশ্চয় এটা টিভিতে দেখে থাকবেন, মৃত মানুষ হঠাৎ জীবিত হয়ে ওঠে। মূলত এটাকে ক্যাটালেপসি বলে। অক্ষয় বলে, তার মানে মায়ের কি পুনরায় জীবিত হওয়ার সম্ভাবনা ছিল? বৃন্দা বলে, এরকমটা হওয়ার অবশ্যই চান্স আছে, কিন্তু বডি না পাওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে নামতে পারছি না। এসব কিছু বলার পর অক্ষয়কে তারা আবারও আরেকটা রুমে পাঠিয়ে দেয়। এরপর শক্তি বৃন্দাকে বলে, যদি মায়ের ক্যাটালেপসি হয়েছিল মানে সে পুনরায় জীবিত হয়ে উঠেছে, এরকমটা হলে সে বাইরে এসে কারো কাছ থেকে না কারো কাছ থেকে নিশ্চয় হেল্প চাইতো। আমার মনে হয় তার বডি কেউ চুরি করে নিয়ে গেছে, কিন্তু এটা কেউ কেন করবে? তার বডি চুরি করে কার লাভ হতে পারে? বৃন্দা বলে, দেখো, যতক্ষণ একটা বডির পোস্টমর্টম করা হয় ততক্ষণ এই ধরনের মৃত্যু সবগুলো মার্ডারের সমান, মানে এগুলোকে মার্ডারই বলতে পারো। পোস্টমর্টম করার পরে আমরা শিওর দিয়ে বলতে পারি কোন মৃত্যু ন্যাচারাল আর কোন মৃত্যু মার্ডার। শক্তি বলে, তার মানে হার্ট অ্যাটাককেও কি আমরা মার্ডার বলতে পারি? বৃন্দা বলে, অবশ্যই, মানসিক প্রেশারের মাধ্যমে এবং মেডিসিন দিয়ে আজকাল যে কাউকে সহজে হার্ট অ্যাটাক দেওয়া যায়, আর এটা একমাত্র পোস্টমর্টম করার পরে বলা যাবে। শক্তি অক্ষয়ের দিকে একটুখানি তাকিয়ে বৃন্দাকে বলে, জিজ্ঞাসাবাদের সময় এর বিহেভিয়ার কেমন জানি আজব রকমের ছিল, আপনার কি মনে হয়? বৃন্দা বলে, এ তো একদমই নর্মাল ছিল। শক্তি বলে, নর্মাল? তার ওয়াইফ মারা গেছে ভালো করে একদিনও হচ্ছে না, এত কম সময়ের মধ্যে সে এত নর্মাল কিভাবে থাকতে পারে? চোখে মুখে ওয়াইফের জন্য একটু আফসোস নেই। দেব, এ অক্ষয় কার সাথে বসে কার সাথে উঠে কোথায় যায় না যায় তার সবগুলো হিস্ট্রি আমার চাই। এদিকে অনেকক্ষণ এখানে বসে থাকতে থাকতে অক্ষয়ের মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করেছে, যে সে প্ল্যান করেছিল একটা, আর এগুলো কি হচ্ছে। অক্ষয় এখান থেকে চলে যাওয়ার জন্য অনেক ট্রাই করে, কিন্তু এরা তাকে কিছুতে এখান থেকে যেতে দেয় না, ওয়েটিং রুমে তাকে বসিয়ে রাখে। তখন আবার হঠাৎ এখানের বিদ্যুৎ চলে যায়। অক্ষয়ের মনে হয় যেন ভিতর থেকে কোনো একটা শব্দ এসেছে। ধীরে ধীরে ভিতরে মর্গ রুমে গিয়ে চেক করছে। তখনই সে সেখানে দেখে যে বক্সের মধ্যে মায়াকে রাখা ছিল, তার উপর ছোট্ট কিসের জানি একটা বক্স রাখা। অক্ষয় বক্সটি খুলে দেখে এটা ছিল মায়ের এভিডেন্স বক্স, মানে মায়ের বডির সাথে যাবতীয় যে জিনিসপত্রগুলো ছিল এখানে সেগুলো রাখা ছিল, যেমন ইয়াররিংস, ওয়াচ, এগুলো একটা একটা করে অক্ষয় চেক করছে আর অবাক হচ্ছে। এইসবের সাথে অক্ষয় এখানে BL-18 নামের একটা মেডিসিনের শিশিও দেখতে পাই, যেটা দেখে সে বলে ওঠে, আর এটা এখানে কিভাবে এলো? তো এই BL-18 মেডিসিনটা কিসের ছিল? এটা দেখানোর জন্য সিনেমাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। আজকে সকালের ফ্লাইটে মায়া লস অ্যাঞ্জেলেস থেকে ফিরেছে। অক্ষয় গেছে তার জন্য ড্রিঙ্কস বানাতে। অবশ্য মায়া তখন ওয়াশরুমে গোসল করছিল। অক্ষয় গ্লাসের ড্রিঙ্কস নেওয়ার পর BL-18 এর মেডিসিনটা বের করে এখান থেকে সে কয়েক ফোঁটা মেডিসিন ড্রিঙ্কসের মধ্যে মিশিয়ে দেয়। সাথে মনে মনে বলে, ব্যাস, আর মাত্র 8 ঘন্টা। এই ড্রিঙ্কসটা খাওয়ার 8 ঘন্টা পর মায়া শেষ হয়ে যাবে, এরপর পোস্টমর্টমেও ধরতে পারবে না তার মৃত্যু কিভাবে হয়েছে। মানে BL-18 মেডিসিনটা হচ্ছে হার্ট অ্যাটাক দেওয়ার মেডিসিন। অক্ষয় ড্রিঙ্কসের গ্লাসটা নিয়ে ওয়াশরুমের দিকে যায়, গ্লাসটা মায়াকে দেয়। মায়া জানতে চাই, তোমার গ্লাস কোথায়? অক্ষয় বলে, আমি এখন ড্রিঙ্কস পান করব না, আমার এখন অফিসে যেতে হবে। মায়া বলে, কি, এতদিন পর আমি এসেছি আর তুমি অফিস চলে যাবে? মায়া অক্ষয়কে অনেক জোর জবরদস্তি করছে আজকে অফিসে না যাওয়ার জন্য, কিন্তু অক্ষয় তার কোনো কথা শুনছে না। মায়া বলে, কোম্পানি আমাদের, তুমি কোম্পানির এমডি, একদিন না গেলে কিছু হবে না। অক্ষয় বলে, বোঝার ট্রাই করো, মেডিসিনের স্যাম্পল দেখতে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। এই বলে অক্ষয় ড্রিঙ্কসের গ্লাসটা মায়াকে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে এসে চেক করছে মায়া সেগুলো পান করছে নাকি। একটু পর মায়া ওয়াশরুম থেকে বের হয়ে দেখে অক্ষয় এখনো অফিসে যায়নি। তাই মায়া অফিসের কোনো এক ম্যানেজারের কাছে কল করে বলে, অক্ষয়ের সবগুলো অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দাও, সে আজকে অফিসে যাবে না, আজকে তাকে জব থেকে সাসপেন্ড করে দিচ্ছি। এটা শুনে অক্ষয় তো একদমই ঠাসকি খেয়ে যায়। পরে গিয়ে আমরা জানতে পারি মায়াটা অক্ষয়ের সাথে মজা করেছে, সে আসলে কাউকে কলই করেনি। অক্ষয়কে বলে, যাও, আজকে একটু তাড়াতাড়ি আসিও। তো এরপর অক্ষয় চলে যায় অফিসে, সিনও চলে আসে প্রেজেন্টে। আশা করি BL-18 এটা কিসের মেডিসিন সেটা বুঝতে পেরেছেন। এইটা দিয়ে মূলত মায়াকে মারা হয়েছে। অক্ষয় যখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো নিয়ে ভাবছিল তখনই সেখানে শক্তির এসে উপস্থিত। এদেরকে দেখে অক্ষয় তাড়াতাড়ি মেডিসিনের বোতলটা তার পকেটে লুকিয়ে ফেলে, মানে এটা তারা তার কাছে দেখলে সমস্যা। অক্ষয়কে তারা এখানে দেখে জিজ্ঞাসা করে যে, তুমি এখানে কি করছো? অক্ষয় বলে, কিছু না স্যার, ভিতর থেকে একটা আওয়াজ এসেছিল তাই দেখতে এসেছি। দেবরা বলে, কিন্তু লকার থেকে মায়ের এভিডেন্স বক্সটা কে বের করেছে? চেক করে দেখে এভিডেন্স বক্স থেকে মায়ের মোবাইলটা মিসিং, মানে আগে মোবাইলটা ওইখানে ছিল। ব্যাস, এদের সন্দেহ যায় অক্ষয়ের উপর। হয়তো অক্ষয় কোনো প্রমাণ মেটানোর জন্য মোবাইলটা সরিয়ে নিয়েছে। তারা অক্ষয়কে ধরে তার তল্লাশি নিতে শুরু করে, যদিও অক্ষয় তাদেরকে এরকমটা করতে দিচ্ছিল না। তল্লাশি করে তার অক্ষয়ের পকেট থেকে BL-18 এর মেডিসিনটা পাই। জিজ্ঞাসা করে, এটা কি, এটা তোমার পকেটে এলো কিভাবে? অক্ষয় বলে, আমি জানি না এটা কি জিনিস, নিচে পড়েছিল, ভয়ে আমি তুলে নিয়েছি।
শক্তিরা বলে এটার গায়ে তো তোমাদের কোম্পানির লেভেল লাগানো আছে। অক্ষয় বলে তো কি হয়েছে, আমাদের কোম্পানি ডেলি কত হাজার কত রকমের মেডিসিন তৈরি করে, সবকিছু আমার জানতে হবে এরকম কোনো কথা আছে নাকি? এরা অক্ষয়ের কাছে এইসবই জিজ্ঞাসা করছিল, তখনই তার মোবাইলে তার গার্লফ্রেন্ড ভূমি কল করে। অক্ষয় শক্তিদেরকে মিথ্যা বলে দেয়, বলে এটা তার বোনের কল। সাইডে গিয়ে সে ভূমির সাথে কথা বলতে শুরু করে। ভূমি বলে তোমার কথা মতো আমি হসপিটালে চেক করেছি, পুলিশ সত্যি বলছে যে সিকিউরিটি গার্ডটার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার নাম হচ্ছে গানপাত। অক্ষয় শক্তিদের সামনে তেমন কিছু বলতে পারছিল না। ভূমিকে বলে মায়ের বডি এখনো পাওয়া যায়নি, পাওয়া গেলে তোমাকে জানাবো, এখন রাখি। এরপর অক্ষয় এসে শক্তিদের বলে এবার কি যেতে পারি আমি? জিজ্ঞাসাবাদ তো অনেক করেছেন আর সবকিছু বলেও দিয়েছি। শক্তি বলে ফাইনাল স্টেটমেন্ট নেওয়ার পরে যেতে পারবে, এখন গিয়ে চুপচাপ বসে থাকো। অক্ষয় বলে কমসে কম ওয়াশরুমে তো যেতে দিন। তো তার অক্ষয়কে ওয়াশরুমে তো যেতে দেয়, কিন্তু বাইরে একজন পুলিশ পাহারায় ছিল, মানে শক্তিদের পুরোপুরি সন্দেহ অক্ষয়ের উপর। অক্ষয় ওয়াশরুমের ভিতরে এসে আবারও তার গার্লফ্রেন্ড ভূমিকে কল করে, বলে ভূমি তখন আমার পাশে পুলিশ ছিল তাই কথা বলতে পারেনি। বলে সিকিউরিটি গার্ড থেকে কি জানতে পেরেছ? ভূমি বলে সে এখনও আইসিইউতে অজ্ঞান হয়ে আছে, কখন হুঁশ আসবে ডক্টরও বলতে পারছে না। অক্ষয় বলে এখানে কোনো না কোনো একটা গড়বড় চলছে, কেউ আমাদের প্ল্যানের ব্যাপারে জেনে গেছে। এখান থেকে মায়ের মোবাইলটা মিসিং, শুধু তাই না, যে BL-18 মেডিসিন দিয়ে প্ল্যান করে তাকে মেরেছি সে BL-18 বোতলটাও এখানে। তুমি আমাদের প্ল্যানের ব্যাপারে কাউকে বলনি তো? ভূমি বলে পাগল হয়েছ নাকি, আমি কাউকেই বলিনি, আর আমার উপর তোমার বিশ্বাস নেই নাকি? অক্ষয় বলে না, আমি এমনি জিজ্ঞাসা করেছি। এক কাজ করো, তুমি এক্ষুনি বাসা চলে যাও। এইসব বলার পর কলটা রেখে অক্ষয় ওয়াশরুমের ভেন্টিলেটরে সেখানে গিয়ে সিগারেট টানতে শুরু করে। সিগারেট টানা শেষ করে ভেন্টিলেটরের গ্লাসটা বন্ধ করে নিচে চলে আসে। এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছিল, তখন একটু পর আবার তার চোখ যায় সেই ভেন্টিলেটরের উপর, যেটা একটু আগে সে বন্ধ করেছিল। দেখে ভেন্টিলেটরটা তো খোলা, চোখের পলকে এটা খুলল কিভাবে? অক্ষয় চেক করতে যায়, আর সেখানে দেখে ভেন্টিলেটরের উপর একটা ইনভিটেশন কার্ড রাখা, যেটা তাদের পুরনো একটা ইনভিটেশন কার্ড। কার্ডের পিছনে বড় বড় করে লেখা ছিল, যখন আমি আমার চোখ বন্ধ করি তখনও তুমি আমার সাথেই থাকো। অক্ষয়ের মনে পড়ে ভূমি একদিন তাকে এরকম একটা মেসেজ করেছিল। এখান থেকে সিনেমাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। অক্ষয় একদিন লেট করে বাসায় ফিরে, মায়া জিজ্ঞাসা করে কি ব্যাপার, এত লেট কেন হয়েছে? অক্ষয় বলে সরি মায়া, ল্যাবে আজকে একটু বেশি কাজ ছিল। মায়া বলে আমি অলরেডি ল্যাবে কল করে জিজ্ঞাসা করেছি, তুমি তো নাকি সেখানে ছিলেই না। অক্ষয় বলে আরে বাবা, মেডিসিনের স্যাম্পল দেখতে গেছিলাম। অক্ষয় কোনোরকম একটা মিথ্যারিতা বলে মায়াকে সান্ত্বনা দিয়ে দিচ্ছিল, কিন্তু মায়াকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে অক্ষয়ের কিছু একটা আন্দাজ করতে পারছে। রাতে যখন তারা ঘুমাতে আসে তখন অক্ষয়ের মোবাইলে তার গার্লফ্রেন্ড ভূমি মেসেজ করে। অক্ষয় ধীরে ধীরে বিছানা থেকে উঠে সাইডে গিয়ে ভূমির সাথে কথা বলছে। ভূমি মেসেজে লিখে, যখন আমি আমার চোখ বন্ধ করি তখনও তুমি আমার সাথেই থাকো। অক্ষয় মনে করছে মায়া হয়তো ঘুমাচ্ছে, কিন্তু আমরা দেখি মায়া ঘুমের অ্যাক্টিং করে অক্ষয়ের সব কর্মকাণ্ডগুলো দেখছিল। সিন প্রেজেন্টে চলে আসে। অক্ষয় তাড়াতাড়ি কার্ডটাকে ছিঁড়ে কমোটে ফেলে দেয়, কারণ এদিকে পুলিশ তাকে বারবার বলছিল তাড়াতাড়ি বাইরে আসতে, কিন্তু এখানে বিরাট একটা গড়বড় হয়ে যায়। অক্ষয় দেখে কমোটের ফ্লাশটা কাজ করছে না। এদিকে পুলিশ অক্ষয়কে ডাকাডাকি করে যাচ্ছে। এখন এরা যদি কমোটের ভিতরে চিঠিটা দেখে ফেলে তাহলে অক্ষয় পুরোপুরি ফেঁসে যাবে। আর কোনো উপায় না দেখে কমোটের ভিতর হাত ঢুকিয়ে এক এক করে চিঠির টুকরোগুলো নেই, এরপর সেগুলোকে মুখে দিয়ে এক এক করে গিলতে শুরু করে। ভাই রে ভাই, দৃশ্যটা দেখে অবস্থা একেবারে নাজেহাল। এটা দেখে আপনাদের অনুভূতি কেমন কমেন্টে জানান। এদিকে পুলিশটা তাকে বারবার ডাকছিল। একটু পর সব প্রমাণগুলো ক্লিয়ার করে অক্ষয় বাইরে আসে। পুলিশটা তাকে জানায় আমাদের হাতে নতুন ক্লু এসেছে, এসিপি স্যার ডাকছেন, জলদি আসো। এই বলে অক্ষয়কে সিকিউরিটি রুমে শক্তির কাছে নিয়ে যাওয়া হয়। শক্তি অক্ষয়কে সেখানে একটা পথ দেখিয়ে বলে এই পথটা সোজা উপরের দিকে চলে গেছে। যারা মায়ের বডি চুরি করেছে তারা এই রাস্তা দিয়ে ভিতরে এসেছে। এরপর তারা এখানে পুরো সিসিটিভির সার্কিট লাইনটাই কেটে দিয়েছে। নিশ্চয় তাদের কাছে পুরো ফরেন্সিক ল্যাবের নকশা আছে। আচ্ছা তুমি এটা বলো, সেপ্টেম্বর 21 তারিখ 2014, এই দিনটা তোমার মনে আছে নাকি? এই দিনটার কথা শুনে অক্ষয় মনে মনে বলে এই দিনে তো আমার ভূমির সাথে পরিচয় হয়েছিল, কিন্তু সে শক্তিকে মিথ্যা বলে না কেন জিজ্ঞাসা করছেন এই দিনের কথা? শক্তি বলে ও যে দেখো দেওয়ালে লাগানো ঘড়িটা আর ডেটটার দিকে, জেনে বুঝে এটাকে কেউ চেঞ্জ করে দিয়েছে। যে তোমার ওয়াইফের বডি চুরি করে নিয়ে গেছে এটা তারই কাজ। আর একটা বিষয় তো বোঝা যাচ্ছে তারিখ নিয়ে খেলা করা তার অনেক পছন্দ। শুধু এটাই না, কন্ট্রোল প্যানেলের পাসওয়ার্ডের সাথেও ছেড়ছাড় করা হয়েছে। এর পাসওয়ার্ডও চেঞ্জ করে কোনো একটা তারিখ লাগিয়ে দিয়েছে। মনে হয় তারিখকে সে অনেক ভালোবাসে। এইসব দেখে অক্ষয় মনে মনে বলছিল কে হতে পারে এটা, যে কিনা আমার তারিখ দিয়ে পাসওয়ার্ড রাখার বিষয়টা জানে। মানে অক্ষয় আসলে তার যে কোনো জিনিসের পাসওয়ার্ড রাখতো এরকম তারিখ দিয়ে। এখান থেকে সিনেমাদের আবারও একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। একদিন অক্ষয় তার কাজ করছিল, তখনই সেখানে মায়াও গিয়ে উপস্থিত। মায়া অক্ষয়কে বলে আমি তোমার সিক্রেট জেনে গেছি। আচ্ছা তুমি তারিখ দিয়ে কেন তোমার পাসওয়ার্ডগুলো দাও, এর পিছনে কি রহস্য? অক্ষয় বলে স্পেশাল দিনগুলোকে স্মরণ করে রাখার জন্য আমি এটা করি। ওই দিনের তারিখটাকে পাসওয়ার্ড করে রাখি, যাতে করে দিনটাও মনে থাকে আর পাসওয়ার্ডটাও। এভাবে সিন আবারও প্রেজেন্টে চলে আসে।
শক্তিরা লিফটে করে উপরের ফ্লোরের দিকে যাচ্ছে, সাথে বলে এতটুকু তো ক্লিয়ার, লাশটা চুরি করে নিয়ে যাওয়ার জন্য তারা লিফটের সাহায্য নিয়েছে। অক্ষয় বলে এত শিওর দিয়ে কিভাবে বলছেন? শক্তি বলে এমার্জেন্সি সিঁড়ি দিয়ে, যার মাধ্যমে উপরের রুফটপে যাওয়া হয়। ওইখানে ফ্লোরে কিছু জুতার ছাপ পাওয়া গেছে। যেহেতু বৃষ্টির দিন তাই ছাপগুলো একদম ক্লিয়ার। আচ্ছা তোমার জুতার সাইজ কত? অক্ষয় একটু হতবাক হয়। শক্তি তার উপর সন্দেহ করে এটা জিজ্ঞাসা করেছে। অক্ষয় তার জুতার সাইজটা বলে 10। এইভাবে তারা উপরের দিকে যাচ্ছিল কি তখনই লিফটের মধ্যে গড়বড় হতে শুরু করে। তারা জানতে পারে কেউ ফায়ার অ্যালার্ম বাজিয়ে দিয়েছে। শক্তিরা কি হয়েছে সেটা দেখার জন্য চলে যায়। এদিকে তখন আবার অক্ষয়কে তার গার্লফ্রেন্ড ভূমি কল করছিল। সুযোগ পেয়ে অক্ষয় সেখানে দাঁড়িয়ে ভূমির সাথে কথা বলতে শুরু করে। ভূমি অক্ষয়কে বলছে, জানো আমার অনেক চিন্তা হচ্ছে তোমার জন্য, আমি আসছি সেইখানে, পুলিশকে আমি সবকিছু বলে দিচ্ছি। অক্ষয় বলে তুমি কি পাগল হয়েছ? এক্ষুনি বাসায় ফিরে যাও, তোমার এখন বাইরে থাকাটা একদমই সেফ না। ভূমিও বলছে ঠিক আছে, তুমিও কিন্তু সাবধানে থাকবে। তো তারা এসব নিয়ে কথা বলছিল। তখনই অক্ষয় সেখানে কিছু একটা নোটিস করে। এক ঝলকের জন্য অক্ষয়ের সামনে এখানে মায়াও ভেসে ওঠে, কিন্তু চোখের পলক ফেলতেই আবারও গায়েব। এইসব দেখে অক্ষয় একটা জিনিস ক্লিয়ার হয়ে যায়, মায়া এখনো মরেনি। বিষয়টা সে ভূমিকে বলে মায়া আমাদের সাথে গেম খেলছে। মায়া অনেক চালাক, তোমার পাঠানো মেসেজগুলো সে দেখে নিয়েছিল, নিশ্চয় সে আমাদের ব্যাপারে জেনে গেছিল, আর এখন বদলা নেওয়ার জন্য এসব করছে। ভূমি বলে এরকম কিভাবে পসিবল, আমাদের ব্যাপারে তো কেউই জানার কথা না। অক্ষয় বলে নিশ্চয় সে আমাদের পিছনে ডিটেকটিভ বাগিয়ে রেখেছিল, আমি শিওর সে এখনো বেঁচে আছে, আর নিজের বডি গায়েব করার ড্রামা করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ভূমি বলে আমার মাথায় কিছু ঢুকছে না, তুমি প্লিজ তাড়াতাড়ি ফিরে আসো। এসব বলে কলটা রাখার পর অক্ষয় আবার কল লিস্ট থেকে ভূমির নাম্বারটা ডিলিট করে দেয়। তখন আবার সেখানে শক্তি এসে উপস্থিত। বলে কি বোনের সাথে কথা বলছিলে নাকি? অক্ষয় বলে জি স্যার, অনেক লেট হয়ে গেছে, তারা টেনশন করছে বাসায় কখন যাব। শক্তি বলে মোবাইল এদিকে দাও, এনকোয়ারি শেষ হওয়া না পর্যন্ত মোবাইলটা আমার কাছেই থাকবে। এ বলে শক্তি অক্ষয়ের মোবাইলটা নিয়ে নেয়। একটু পর শক্তিদের কাছে খবর আসে কেউ জেনে বুঝে ফায়ার অ্যালার্মটা বাজিয়ে দিয়েছিল, আর ফায়ার অ্যালার্মের পাশে এই সিগারেটের টুকরোটা পাওয়া গেছে। তখন আবার সেখানে পুলিশ অফিসার দেব এসে বলে, স্যার অক্ষয়ের কাছ থেকে যে BL-18 মেডিসিনটা পাওয়া গেছিল কথা মতো এটা টেস্ট করিয়েছি, রিপোর্ট দেখুন, অনেক ইন্টারেস্টিং। এই BL-18 মেডিসিনের একটা ড্রপ দিয়ে যে কাউকে হার্ট অ্যাটাক দেওয়া যায়, তাও আবার 8 ঘন্টার মধ্যে। 8 ঘন্টা পার হয়ে গেলে পোস্টমর্টমই না, কারো বাপই ধরতে পারবে না যে সে কিভাবে মারা গেছে, তাকে যে কি দেওয়া হয়েছে, মনে হবে এটা একটা ন্যাচারাল ডেথ। শক্তি বলে ব্যাস এটুকু প্রমাণই যথেষ্ট এই অক্ষয়কে গ্রেপ্তার করার জন্য, FIR রেডি করো। এদিকে অক্ষয়কে এখন রুমের মধ্যে বন্দী করে দেওয়া হয়েছে। ধীরে ধীরে অক্ষয়ের মধ্যে প্রচন্ড ভয় কাজ করতে শুরু করেছে। মায়া তাকে এবং তার গার্লফ্রেন্ড ভূমিকে ছাড়বে না। অক্ষয় মায়ের কথা কল্পনা করতে করতে ভয়ে এদিক সেদিক পালানোর রাস্তা খুঁজছিল। তখনই সে নোটিস করে মর্গের ভিতর থেকে একটা মোবাইলের রিংটোনের আওয়াজ আসছে। অক্ষয় ধীরে ধীরে মর্গের ভিতরে যায়। এখানে কৃষ্ণপ্রসাদ নামের একটা ব্যক্তির ডেড বডির ব্যাগের ভিতর থেকে মোবাইলের রিংটোনের আওয়াজটা আসছিল। অক্ষয় ব্যাগের ভিতরে চেক করে মোবাইলটা খুঁজে পায়, আর দেখা যায় কলটা আসছিল মায়ের নাম্বার থেকে। মোবাইলটাতে মায়ের নাম্বার, তার ফটো, নাম এগুলো দিয়ে সেভ করা। অক্ষয় কলটা রিসিভ করলে ওই দিক থেকে একজনের আজব একটা গলার আওয়াজ শোনা যায়, কিন্তু কেউ কথা বলছিল না। তখন আবার অক্ষয় দেখে তাকে কেউ একজন এখানে লক করে দিচ্ছে। এক এক করে বের হওয়ার প্রত্যেকটা দরজা অফ করে দেয়। অক্ষয় দৌড়ে গিয়ে অনেক চেষ্টা করে কিন্তু খুলতে পারে না। মোবাইলটার কল লিস্ট চেক করে সে দেখে এখানে সবগুলো মায়ের নাম্বার থেকে কল করা হয়েছে, একটা দুইটা নয়, অনেকগুলো। অক্ষয় এখান থেকে মায়ের নাম দিয়ে সেভ করে একটা নাম্বারে কল করে, কিন্তু কলটা রিসিভ করে হচ্ছে কোন একটা রেস্টুরেন্টের ম্যানেজার এই মেয়েটা তাকে জানায় কেউ একজন মোবাইলটা এখানে ওয়াশরুমে ফেলে গেছে। অক্ষয় বলে আমাকে একটু হেল্প করো, একটু মোবাইলের কল লিস্ট চেক করে জানাও কল লিস্টে কোনো নাম্বার আছে নাকি। মেয়েটা চেক করে বলে নো স্যার, কল লিস্ট তো এমটি। আরও একটা বিষয়, কলটা কনফারেন্স কলে কানেক্ট করা হয়েছে, মানে কলে শুধু তারাই না, আরও অন্য কেউ একজন আছে। অক্ষয়ের মাথায় তো কিছু ঢুকছে না, কে কৃষ্ণপ্রসাদ, তার ডেড বডির ব্যাগের ভিতরে কিভাবে মোবাইলটা এলো, আর তার মোবাইলে বা মায়ের নাম্বার থেকে এতবার কল কেন করা হয়েছে। এইসব নিয়ে ভাবতে ভাবতে অক্ষয়ের কিছু একটা মনে পড়ে। সাথে সাথে সিন এখান থেকে আমাদের আবার একটুখানি ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। একদিন অক্ষয় এবং মায়া ওই রেস্টুরেন্টে গেছিল। মায়া এখানে অক্ষয়কে বসে একটু দূরে কেউ একজনের সাথে কথা বলতে চলে যায়। দেখে বোঝা যাচ্ছিল লোকটির সাথে সে অক্ষয়ের ব্যাপারে কথা বলছে। একটু পর কথা বলা শেষে মায়া যখন ফিরে আসে, অক্ষয় জানতে চায় কে এই লোকটা, আগে তো কোনোদিন দেখিনি। মায়া বলে শোনে হয়তো তোমার খারাপ লাগবে, এ আমার নতুন লয়ার কৃষ্ণপ্রসাদ, এ নাও এখানে সাইন করো। এ বলে মায়া অক্ষয়কে সাইন করার জন্য কিছুর একটা ফাইল দেয়। অক্ষয় বলে কিসের দলিল এগুলো, নিশ্চয় আমার নামে নতুন প্রপার্টি কিনছো তাই তো? মায়া বলে না, এগুলো আমাদের ডিভোর্স পেপার, আমি তোমার কাছ থেকে ডিভোর্স নিতে চাই। কালকে আমি লস অ্যাঞ্জেলেস যাচ্ছি, নতুন কাউকে পেয়েছি, তাকে বিয়ে করে ওইখানে সেটেল হয়ে যাব। এটা শুনে অক্ষয় একটু ঘাবড়ে যায়। তখনই মায়া হেসে উঠে বলে আবারও বোকা বনে গেলে তো, তোমাকে বোকা বানানো কতটা সহজ। এগুলো কোনো ডিভোর্স পেপার না, এগুলো হচ্ছে আমার সবগুলো সম্পত্তির দলিল, যার ওয়ারিশ আমি তোমাকে বানাচ্ছি।
আমার পরে সব কিছুর মালিক একমাত্র তুমি হয়ে যাবে। নাও নাও, এখানে সাইন করো। অক্ষয় পেপারসগুলোতে সাইন করে দেয়। সিনো প্রেজেন্টে চলে আসে। অক্ষয়ের এখন মনে পড়ে এই কৃষ্ণপ্রসাদটা তো ওই লোকটা, অর্থাৎ মায়ার নতুন লয়ার, যাকে সে রেস্টুরেন্টে দেখেছিল। অক্ষয় মোবাইলটা থেকে ভূমিকে কল করে সবকিছু বলে একদিন তোমাকে বলেছিলাম না, মায়া আমাকে একটা রেস্টুরেন্টে কৃষ্ণপ্রসাদ নামের একজনের সাথে পরিচয় করিয়েছিল। এই মোবাইলটা তার ডেড বডির ব্যাগ থেকে পেয়েছি, কিন্তু বুঝতে পারছি না এই কৃষ্ণপ্রসাদ কিভাবে মারা গেল। তুমি একটা কাজ করো, এই কৃষ্ণপ্রসাদের বাসায় গিয়ে চেক করো। বাসার একটা কোনো বাদ রাখবে না। সন্দেহজনক কিছু পেলে সেটা তুলে নিবে, কারণ আমার মনে হচ্ছে কৃষ্ণপ্রসাদ কোনো লয়ার না, সে একজন ডিটেকটিভ হবে। আর নিশ্চয় মায়া তাকে আমাদের পিছনে লাগিয়েছিল। এর বাসা থেকে যদি কোনো ক্লো পাওয়া যায়, তাহলে আমরা মায়ের পরবর্তী চালটা বুঝতে পারবো। আমি শিওর মায়া এখনো মরেনি, সে আমাদের সাথে গেম খেলছে। পরে সিন অক্ষয়কে শক্তি আবার জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। যেহেতু বিএল-18 মেডিসিনটা সম্পর্কে তারা জেনে গেছে, তাই তারা অক্ষয়কে বলে, তুমি বিএল-18 মেডিসিনটা দিয়ে মায়াকে মারার চেষ্টা করেছ, আর এখন পোস্টমর্টম হলে ধরা পড়ে যাওয়ার ভয়ে তার বডিটাই গায়েব করে ফেলেছ। অক্ষয় বলে, স্যার আমি এরকমটা কেন করতে যাব? শক্তি বলে, তার সম্পত্তির জন্য, তার সবগুলো সম্পত্তি হাতিয়ে দেওয়ার জন্য তুমি এটা করেছ। অক্ষয় বলে, কিভাবে প্রমাণ করবেন? আমার বিরুদ্ধে তো আপনাদের কাছে কোনো প্রমাণ নেই। শক্তি বলে, প্রমাণ তো সেটা আমরা বের করে ফেলব। ইনভেস্টিগেশন করে আমরা জানতে পেরেছি মায়া 3 মাস যাবৎ তোমার পিছনে ডিটেকটিভ লাগিয়ে রেখেছিল। পাশাপাশি সে তোমার থেকে এমন দলিলে সাইন নিয়ে নিয়েছে যার মধ্যে লেখা ছিল মায়ার যদি কিছু হয়ে যায় তাহলে তার সম্পত্তির মালিক কেউই হবে না, এমনকি তার হাজব্যান্ডও না। তোমার উপর মায়ের সন্দেহ ঢুকে গেছিল, এই জন্য সে আগেভাগে এরকমটা করে রেখেছে। যেহেতু মায়া তোমার পিছনে ডিটেকটিভ লাগিয়ে দিয়েছিল, তাই তুমিও তোমার কর্মকাণ্ডে ধরা পড়ার আগেভাগেই সম্পত্তি হারানোর ভয়ে মায়াকে মেরে দিয়েছ। এই বিষয়টা তো এখনই প্রমাণ হয়ে যাবে। মায়া তোমার পিছনে যে ডিটেকটিভটাকে লাগিয়ে রেখেছিল তার নাম হচ্ছে কৃষ্ণপ্রসাদ। কৃষ্ণপ্রসাদের বাসায় আমি আমার টিমকে পাঠিয়ে দিয়েছি। এই কৃষ্ণপ্রসাদ আসলে সবকিছু প্রমাণ হয়ে যাবে। অক্ষয় বলে ওঠে, স্যার এই কৃষ্ণপ্রসাদ তো কোনো ডিটেকটিভ না, সে একজন লয়ার, আর সে তো বেঁচে নেই। এই তো তার ডেড বডি তো মর্গে পড়ে আছে। এই বলে অক্ষয় শক্তিদেরকে মর্গের ভিতরে নিয়ে যায় এটা দেখানোর জন্য যে কৃষ্ণপ্রসাদ মারা গেছে। কিন্তু এক এক করে প্রত্যেকটা ডেড বডির নাম চেক করার পরেও কৃষ্ণপ্রসাদ নামের ডেড বডিটা সে কোথাও পায় না। আর না পেরে অক্ষয় ডেড বডির ব্যাগগুলো খুলে চেক করতে শুরু করে, কিন্তু ডেড বডিগুলো দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। বমি করতে করতে বাইরে চলে আসে। অন্যদিকে শক্তিকে দেব কল করে বলছে, স্যার কথা মতো আমি কৃষ্ণপ্রসাদের বাসা এবং তার অফিসে চেক করেছি, কিন্তু সে কোথাও নেই, আর এখান থেকে তেমন কিছুও পায়নি। শক্তি বলে, ঠিক আছে, এবার টিম নিয়ে সোজা অক্ষয়ের বাসায় যাও, ওইখানের কোনা কোনা তল্লাশি নাও, আর আমাকে কল করে জানাবে পরিস্থিতি কী রকম। এই বলে দেবের কলটা রাখার পর শক্তি তার টিমের এদের কাছ থেকে জিজ্ঞাসা করে যে ওই সিকিউরিটি গানপাতের অবস্থা কীরকম, তার হুঁশ এসেছে নাকি। এরা বলে, এখনও কোনো পরিবর্তন নেই, ওইখানে আমাদের টিমের একজনকে বসিয়ে রেখেছি। এদিকে আমরা হসপিটালের সিকিউরিটি গার্ডটাকে দেখি, যার কিনা ধীরে ধীরে হুঁশ আসছিল। সিন অক্ষয়ের উপর চলে আসে। অক্ষয় সুযোগ পেয়ে তার গার্লফ্রেন্ড ভূমির কাছে কল করে। ভূমি বলে, তোমার কথা মতো আমি কৃষ্ণপ্রসাদের বাসার দিকে যাচ্ছিলাম, কিন্তু দরজা খুলতে দেখি আমার দরজার বাইরে একটা পেন ড্রাইভ রাখা। পেন ড্রাইভে চেক করে দেখি কৃষ্ণপ্রসাদ নামের একটা ফোল্ডারের ভিতর সবগুলো তোমার আর আমার একসাথে ফটো। এ দেখে বোঝা যায় কৃষ্ণপ্রসাদকে মায়া আমাদের উপর জাসুসি করার জন্য লাগিয়েছিল। আমি তোমাকে ফোল্ডারটা সেন্ড করছি। অক্ষয় বলে, বুঝে গেছি, এ মায়া এবং কৃষ্ণপ্রসাদ একসাথে মিলে আছে, আর আমাদের থেকে বদলা নেওয়ার জন্য দুজনে মিলে এসব করছে। ভূমি এরা তোমার কোনো ক্ষতি করে দিতে পারে, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যাও। ভূমি বলে, অক্ষয় আমার ব্যাপারে তুমি পুলিশকে কিছু বলে দিবে না তো? অক্ষয় বলে, মন থেকে ভালোবেসেছি তোমাকে, আমি সব কিছু হ্যান্ডেল করে নিব, তুমি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও। ভূমিও কথা মতো এখান থেকে বের হওয়ার জন্য যখন রাস্তায় আসে, তখনই অপোজিট সাইড থেকে একটা গাড়ি এসে তাকে উড়িয়ে দেয়। অবশ্য অক্ষয় তখন লাইনে ছিল, বুঝতে পারছিল ভূমির কোনো বিপদ হয়েছে। ভূমিকে বাঁচাতে যাওয়ার জন্য সেই গান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। শক্তিরা তাকে যেতে দিচ্ছে না। অক্ষয় বলে, কেউ একজনের জীবন বিপদে আছে, তার আমার সাহায্যের প্রয়োজন, প্লিজ আমাকে যেতে দিন। শক্তি জানতে চাই কার জীবন বিপদে আছে। অক্ষয় বলে, এতে আপনার কাজ কি? এই বলে সেখান থেকে জোর জবরদস্তি চলে যাওয়ার জন্য শক্তিকে ধাক্কা দিয়ে বসে। ফলে শক্তিও রেগে মেগে তাকে খোঁস একটা লাগিয়ে দেয়। অক্ষয়কে তো যেতে দেয় না, কিন্তু অক্ষয়ের বলার ঠিকানা অনুযায়ী তারা তার একটা টিমকে পাঠিয়ে দেয়, যদি ওখানে কারো বিপদ হয়ে থাকে তাকে বাঁচানোর জন্য। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি ও সিরিয়া এখানে সহযোগী। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ চলছে, এটা ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ। এখানে সমস্ত খেলার লাইভ ফলাফল দেখে স্কুলের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন। এছাড়াও রয়েছে চিকেন রুটু ক্রাশ সহ বিভিন্ন ধরনের খেলা, যেগুলোতে রয়েছে খুব সহজে জেতার সম্ভাবনা। মাত্র 300 দিয়ে এখানে শুরু করতে পারবেন। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। নিবন্ধনের সময় আমার প্রচার সংখ্যা আশরাফ 7 ব্যবহার করলে প্রথমবার জমাতে পাবেন 12কে পর্যন্ত ফ্রি স্পিন। জেতাংশ তুলে নিন পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতিতে। তাহলে আর দেরি কিসের? গুগলে ওয়ানেক্স লিখে সন্ধান করুন আর প্রচার সংখ্যা আশরাফ 7 ব্যবহার করে জয়েন হয়ে যান। এবার শক্তি অক্ষয়কে জিজ্ঞাসা করে, কে মেয়ে, তার সাথে তোমার সম্পর্ক কি, আর তাছাড়াও কেউ কেন বা তাকে মারতে চাইবে।
সব কিছু আমাকে খুলে বলো। অক্ষয়ের কাছেও আর কোনো উপায় নেই। বলতে শুরু করে তার নাম হচ্ছে ভূমি। একদিন এক ইউনিভার্সিটির গেস্ট টিচার হিসেবে কেমিস্ট্রি ক্লাস নেওয়ার জন্য আমাকে ইনভাইট করা হয়েছিল। ভূমি ওইখানের একজন স্টুডেন্ট ছিল। ক্লাস নিতে গিয়ে আমার তার সাথে পরিচয় হয়, আর প্রথম দেখাতে তাকে আমার ভালো লেগে যায়। সে প্রায়ই আমার কাছে আসতো তার প্রশ্ন সলভ করার জন্য। ধীরে ধীরে পরিচয়, আর এভাবে পরিচয় থেকে ভালোবাসা। কিন্তু একটা সময় এসে আমি আর ভূমিকে ধোকা দিতে পারছিলাম না। তাকে আমি আমার ব্যাপারে সবকিছু বলে দিই যে আমি বিবাহিত। এসব জানতে পেরে ভূমি অনেক কান্না করে, অনেক ভেঙে পড়ে, আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু ভূমিকে ছাড়া আমি পাগল হয়ে যাচ্ছিলাম। যে কোনো মূল্যে তাকে আমার প্রয়োজন ছিল। সেও আমাকে ছাড়া কিছুই বুঝতো না। অবশ্যই যখন প্রশ্ন আসে দুজনের মধ্য থেকে একজনকে বেছে নেওয়ার, তখন আমি ভূমিকেই বেছে নিই। অনেক ভেবেচিন্তে একটা প্ল্যান করি, যাতে করে রাস্তা থেকে মায়াকেও সরিয়ে দিতে পারি, আর তার সবগুলো প্রপার্টিও আমার হয়ে যায়। এভাবেই অক্ষয় ওই BL-18 মেডিসিনটা খাইয়ে মায়াকে মারার প্ল্যান বানিয়েছিল। কিন্তু অক্ষয়ের ধারণা সে প্ল্যান বানিয়েছিল তো ঠিকই, তার প্ল্যানের ব্যাপারে মায়া আগে থেকে জেনে গেছিল। যার জন্য হতে পারে সে তখন ওই মেডিসিন মেশানোর ড্রিঙ্কসটা না খেয়ে মরার ভান করে অক্ষয়ের কাছ থেকে প্রতিশোধ নিতে চাইছে। এভাবে অক্ষয় শক্তিকে সবকিছু বলে দেয়, সাথে বলে আমি তো আপনাকে সবকিছু বলে দিয়েছি, এবার আমাকে ভূমির কাছে যেতে দিন, না হয় মায়েরা তাকে মেরে দিবে। তাদের মধ্যে এইসব নিয়ে কথা হচ্ছিল। তখনই শক্তির সহকারী অফিসার দেব তাকে কল করে জানায়, স্যার কথা মতো আমরা অক্ষয়ের বাসায় তল্লাশি নিয়েছি, আর এখান থেকে অনেকগুলো প্রমাণ কালেক্ট করেছি। এখানে ফরেন্সিক ল্যাবের ম্যাপ থেকে শুরু করে অক্ষয়ের গাড়ির ভিতর সেই জুতা এবং মাটি করার অনেকগুলো জিনিস পাওয়া গেছে। জুতার আমরা চেক করেছি, এই জুতার চাবি ফরেন্সিক ল্যাবের রুফটপে পাওয়া গেছিল। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার ড্রয়ারের ভিতর ওই গানটাও পাওয়া গেছে, যে গান থেকে সিকিউরিটি গার্ড গানপাতের উপর ফায়ার করা হয়েছিল। এখানে আমরা জানতে পারি সিকিউরিটি গার্ড গানপাত হুঁশে এসে পুলিশদেরকে সবকিছু জানিয়ে দিয়েছে। ওই দিন ডিউটির সময় সে মর্গের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাই। চেক করতে গিয়ে দেখেছিল মায়ের লাশের বক্সটা খোলা। সাথে সাথে মাস্ক পরা কেউ একজন এসে মেশিন দিয়ে তার উপর হামলা করতে শুরু করে। মূলত জীবন বাঁচানোর জন্য ওই দিন সিকিউরিটি গার্ড গানপাত ওইখান থেকে এভাবে পালাচ্ছিল, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। যাই হোক, শক্তিদের কাছে এখন অক্ষয়ের বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ আছে যে সেই মায়াকে মেরেছে এবং এসব করেছে। কিন্তু তারপর অক্ষয় বলছিল এইসব মায়ারই প্ল্যান। কৃষ্ণপ্রসাদের সাথে মিলে সে এসব করছে, আর কাউকে ফাঁসানোর জন্য এরকম রিস্ক নেওয়া তার জন্য নতুন কিছু না। শক্তি বলছিল প্রমাণ চাপা দেওয়ার জন্য মায়ের বডি অক্ষয় চুরি করেছে, আর অক্ষয় বলছিল এই সব কিছু মায়াই করছে। এভাবে তাদের মধ্যে অনেকক্ষণ কথা কাটাকাটি চলতেই থাকে। যার এক পর্যায়ে খবর আসে এখান থেকে একটু দূরে কেউ একজনের একটা ডেড বডি পাওয়া গেছে। একটা ব্রিজের নিচে সেটা পাওয়া গেছিল। শক্তি অক্ষয়কে নিয়ে সেখানে গিয়ে উপস্থিত, আর এটা চেক করে দেখা যায় এটা অন্য কারো ডেড বডি ছিল না, বরঞ্চ মায়াই ছিল। এটা দেখে অক্ষয় তো একদমই হতবাক, মনে মনে বলছিল তাহলে এতক্ষণ এসব কে করেছে। শক্তি বলে, বাহ, ভালোই প্ল্যান করেছো দেখি। তোমার অ্যাড্রেস মতো গিয়ে চেক করেছি, সেখানে ভূমি টুমি নামের কেউই নেই। অনেকদিন যাবৎ বাসাটা বন্ধ পড়ে আছে। যদি মায়ের বডিটা খুঁজে না পেতাম তাহলে তো আমরা সবাই তোমার কথায় ধোকা খেয়ে যেতাম যে তোমাকে ফাঁসানোর জন্য মায়া এসব করেছে। আসল কথা হচ্ছে তুমি একটা সাইকো। ভূমি নামের কোনো মেয়ের অস্তিত্বই নেই, সে জাস্ট তোমার কল্পনায় ছিল। এইসব বলে শক্তি তার সহকারী অফিসার দেবদেরকে বলে মায়ের লাশটা নিয়ে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিতে। দেবরা চলে যাওয়ার পর এখন শুধুমাত্র সেখানে ছিল শক্তি এবং অক্ষয়। সুযোগ বুঝে অক্ষয় সেখান থেকে পালাতে শুরু করলে কিছু দূর যাওয়ার পর হাঁপিয়ে নিচে পড়ে যায়। আর এখানে আসে মুভির আসল টুইস্ট। শক্তি অক্ষয়ের কাছে গিয়ে বলে 8 ঘন্টা হয়ে গেছে, BL-18 মেডিসিন তার কাজ করা শুরু করে দিয়েছে। 10 বছর আগের এক রাতের ঘটনা কি তোমার মনে আছে? সেদিন আমার ওয়াইফ মারা গেছিল, আর তার মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নয়, দায়ী ছিলে তুমি আর মায়া। নেশা করে তোমরা বেপরোয়া ড্রাইভ করে আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট করে দিয়েছিলে। তোমরা চাইলে ওই দিন আমাদের বাঁচাতে পারতে, কিন্তু সেটা তোমরা করোনি। বাট পালিয়ে যাওয়ার সময় তোমাদেরকে আমার মেয়ে দেখে নিয়েছিল। অনেক হাসি খুশি আমার পরিবার চলছিল, কিন্তু তোমাদের কারণে এক নিমিষে সব কিছু ভেঙে চুরে শেষ হয়ে যায়। তোমরা যদি তখন পালিয়ে না গিয়ে অ্যাম্বুলেন্সকে একটা কল করতে, তাহলে আমার ওয়াইফ আজকে বেঁচে থাকতো। আমি তো তখন দেখিনি অ্যাক্সিডেন্টটা কে করেছিল। আমার মেয়ে সব কিছু দেখেছে। সে অনেক চেষ্টা করেছিল গাড়ির নাম্বারটা মনে করার, কিন্তু সে পারেনি, ছোট ছিল তো। কিন্তু 10 বছর পরে গিয়ে একদিন সে তোমাকে এবং মায়াকে দেখে চিনে ফেলে, তার মায়ের খুনিদেরকে। এখানে আমরা জানতে পারি শক্তির মেয়েটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে ভূমি। আর তার আসল নাম ছিল হচ্ছে নিশা। নিশা তার মায়ের খুনিদেরকে দেখে সাথে সাথে তার বাবাকে সে সব কিছু খুলে বলে। এরপর থেকে বাবা মেয়ে দুজন খুনিদেরকে শাস্তি দেওয়ার প্ল্যান করে তারা প্রথম অক্ষয়কে নিশার প্রেমের জালে ফাঁসায়। বাকিটা নিশা অক্ষয়ের সাথে ভালোবাসার নাটক করে মায়াকে খুন করার জন্য অক্ষয়কে মজবুর করে। অক্ষয় নিশার প্রেমের জালে অন্ধ হয়ে গেছিল, কিভাবে সে মায়াকে রাস্তা থেকে সরাবে এই সব কিছু সে নিশাকে বলে। এরপর প্ল্যান মতো মায়াকে মেরে দেওয়ার পর প্ল্যানের উপর ডাবল প্ল্যান করে বসে শক্তিরা। তারা অক্ষয়ের মুখ দিয়ে সবকিছু কবুল করানোর জন্য এবং তাকে এসবের মধ্যে ফাঁসানোর জন্য মগ থেকে মায়ার লাশটা শক্তিরাই চুরি করেছিল।
এরপর থেকে অক্ষয়ের সাথে মর্গের ভিতর যা কিছু হয়েছে সবকিছু ছিল বাপ বেটির প্ল্যান। মূলত এই সবকিছু তারা করেছিল অক্ষয়কে ভয় দেখিয়ে তার মুখ দিয়ে সত্যটা বের করার জন্যই। অক্ষয় তাদের ফাঁদে পা দিয়ে সবকিছু স্বীকার করে নিয়েছিল। সে সুযোগে শক্তিও তখন প্রমাণের জন্য সবকিছু রেকর্ড করে নিয়েছিল। এক কথায় বলা যায় অক্ষয় নিজের পায়ে নিজে কোড়াল মেরেছে। কিন্তু শক্তিরা এইসব করে অক্ষয়কে জেলে পাঠানোই তাদের মূল উদ্দেশ্য না, যার জন্য 8 ঘন্টা পূর্বেই নিশা চালাকি করে ড্রিঙ্কসের সাথে ওই বিএল-18 মেডিসিনটা মিশিয়ে দিয়ে সেটা অক্ষয়কে খাইয়ে দিয়েছিল। মানে অক্ষয় এখানে আসার আগে তার গার্লফ্রেন্ড ভূমির বাসায় গেছিল না, তখনই আর কি। 8 ঘন্টা শেষ হয়ে গেছে, অক্ষয়ের ধীরে ধীরে হার্ট অ্যাটাক হতে শুরু করেছে। শক্তি বলে একটু পর তোমার লাশটাকেও এর মতো করে গাড়িতে তোলা হবে, পোস্টমর্টমও করা হবে, কিন্তু কিছু পাওয়া যাবে না। সবাই মনে করবে ভয়ে তুমি হার্ট অ্যাটাক করে ন্যাচারালি মারা গেছো। ব্যাস, কথা মতো দেখতে দেখতে অক্ষয়ের এইখানে গেম ওভার হয়ে যায়। প্ল্যান করে অক্ষয়কে দিয়ে মায়াকে মারিয়ে এরপর সেই প্ল্যানে অক্ষয়কেও ফাঁসিয়ে তাকেও মেরে বাপ বেটি দুজন তাদের প্রতিশোধ নিয়ে নিয়েছে। দেখতে দেখতে মুভিটাও এইখানে শেষ হয়। মুভিটা থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই, যার মধ্যে একটা হচ্ছে আপনি পাপ করবেন, সে পাপ আপনাকে তাড়া করতে করতে কখনো না কখনো আপনার সামনে কাল হয়ে দাঁড়াবেই। যাক, মুভিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন, না হয় আমি আপনাদের পিছু ছাড়ব না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।